সম্মানিত দর্শক, আমন্ত্রণ ইউসিবি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সঙ্গে। যে যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা সবাইকে, ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আলোচনার বিষয় শপথ এর অপেক্ষা। শপথ এর অপেক্ষা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল, সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছেন, তাদের শপথ মঙ্গলবার সকাল 10টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে জাতীয় সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। একই সাথে আরও একটি শপথ অনুষ্ঠিত হওয়ার কথা সংবিধান সংস্কার পরিষদের। এরপরে বিকেলে অনুষ্ঠিত হবে বাংলাদেশ সরকারের শপথ, মন্ত্রিপরিষদের শপথ। আলোচনা হবে সার্বিক বিষয় নিয়ে। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সাইফুল আলম মিলন, জাতীয় সংসদ সদস্য, ঢাকা 12, জামায়াত ইসলামের পক্ষ থেকে তিনি নির্বাচিত হয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকেও স্বাগত জানাচ্ছি এবং চ্যানেল আইয়ের মাধ্যমে সকল দর্শক শ্রোতাদেরকে আমি আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। শুরুতে একটা কথা বলি, যখন ঢাকা 12 নির্বাচন হচ্ছিল, এই অঞ্চলের মানুষ অথবা যারা ঢাকা 12 সম্বন্ধে ধারণা রাখেন, তারা বলতেন যে সাইফুল জিতবেন। ইনফ্যাক্ট সাইফুলই জিতছে। জি, তো কাজেই জনগণের সে কথা তো আসলে ভুল হয়নি, সঠিক হয়েছে। 3 সাইফুলের প্রতিদ্বন্দ্বিতায় 1 সাইফুল জিতেছেন। একজনই তো জিতবে, কারণ একজনের বেশি জেতার কোনো সুযোগ নেই। অন্য 2 সাইফুলের জন্য আপনার বক্তব্য কি? না, আমার অন্য 2 সাইফুলের জন্য আমার বক্তব্য হলো যে আসলে যখন কেউ পার্লামেন্টে নির্বাচিত হয়ে যাচ্ছেন, তখন আমি বলতে চাচ্ছি যে আমি আসলে কোনো দলের প্রতিনিধি না। আমি এই ঢাকা 12 আসনের সকল মানুষেরই প্রতিনিধি। এখন এটুকু স্বাভাবিক, যখন দেশে একটা নির্বাচন হবে কোনো একটা আসনে, লোকেরা তো ভিন্ন ভিন্ন মানে তাদের ভোট দিবে, এটাই স্বাভাবিক, এটা তাদের অধিকার এবং খুব ভালো জিনিস যে তারা তাদের মতামত পেশ করেছেন, কিন্তু একজনই জিতবে আর কি। তো সে কারণে আমি বলতে চাচ্ছি যে আমি মনে করি যে এই আসনে 3,33,000 প্লাস ভোটার, কিন্তু এখানে তো আরও লোক বাস করে, শুধু 3,33,000 না। তো কাজে আমি এদের সকলকেই অ্যাড্রেস করতে চাচ্ছি এই সকল সমস্যা নিয়ে। আর যে আমাদের আরও 2 জন ভাই যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন, সাইফুল আলম নীরব এবং সাইফুল হক, 2 জনের সাথে আমি কথা বলেছি এবং তাদের বাসায়ও আমি যাব, এটা বলেছি তাদেরকে, চা খাইতে যাব আপনাদের বাসায়, এবং আমি বলেছি যে আপনাদের সহযোগিতা চাই। অনেক লোক তাদের ভোট দিয়েছে, কাজেই আমার মনে হয় যে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে হবে, যে এলাকার যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো আসলে কেউ দ্বিমত করছে না, কাজে এই সমস্যাগুলো সকলেরই। কাজে সকলে যদি একে অন্যের সহযোগিতা করতে পারি, আমরা যারা মানে রাজনৈতিক দলের প্রতিনিধি আছেন, স্টেক হোল্ডার, বড় হলো জনগণ, সবাইকে নিয়ে এটা সমাধান করতে পারলে দিন শেষে জনগণেরই লাভ। সেখানে আমি যেহেতু একটা জনগণ, এই এলাকায় থাকি, আমারও লাভ। জি, ধন্যবাদ আপনাকে। আপনার রাজনৈতিক জীবন, ছাত্র জীবনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বাংলাদেশের সভাপতি ছিলেন 82-83 সালে, 1900। এর আগে কোনো ছাত্র সংগঠন বা রাজনৈতিক সংগঠন করেছেন? না, আমি এর আগে কিছুই করিনি। আই স্টার্টেড উইথ ছাত্র শিবির। তো এবং ছাত্র শিবিরের আপনার মানে প্রতিষ্ঠার পরের থেকে দীর্ঘ পথ পরিক্রমায় ছাত্র শিবিরের সাথে ছিলাম। এবং আমাদের আসলে ছাত্র শিবির অ্যাজ এ অর্গানাইজেশন, এটাকে ঠিক ছাত্র রাজনীতি বললে ভুল করা হবে, কারণ আমরা বলি এটা আসলে একটা শিক্ষা প্রতিষ্ঠান, আমাদেরকে অনেক পড়াশোনা করতে হয় এবং সেই সব কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলাম। এবং আমরা আসলে লোকদেরকে আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত দিয়েছি, ছাত্রদেরকে সেই সব কাজে নিয়োজিত ছিলাম। এবং আমার যে এই অবস্থানের পিছনে যদি আমি কাউকে মানে আমি বলি যে অবদান আছে, ছাত্র শিবিরের অবদান আছে, কারণ এই আমার জীবনটা ছাত্র শিবিরের আসলে একটা প্রোডাক্ট। এখন আপনি জামায়াত ইসলামের নির্বাহী পরিষদের সদস্য হিসেবে কাজ করছেন। আপনি নির্বাহী পরিষদের কোন বিভাগটি দেখেন? আমাদের নির্বাহী পরিষদে আসলে ওখানে ওরকম বিভাগ না, আমাদের এখানে একটা জোন আছে আর কি, যেটাকে বলে ঢাকা দক্ষিণ জোন। এই দক্ষিণ জোনের তত্ত্বাবধানের দায়িত্ব আমার। এছাড়া আমাদের কতগুলো বিভাগ আছে, ইঞ্জিনিয়ারিং বিভাগ, এই ইঞ্জিনিয়ারিং বিভাগ দেখার দায়িত্ব আমাদের একটা গবেষণা সেল আছে, এই গবেষণা সেল তত্ত্বাবধানের দায়িত্ব আমার। এছাড়া তো আসলে আমাদের যারা আমরা মানে নির্বাহীতে আছি, যারা দায়িত্বশীল আছি, টাইম টু টাইম অনেক রেসপন্সিবিলিটি আমরা ডিসচার্জ করতে হয়।
নির্বাচিত হলেন, নির্বাচিত এখন শপথের অপেক্ষা, যেটা শুরুতে বলছিলাম। আহ, সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী বা সরকারের এখনকার প্রস্তুতি অনুযায়ী ক্যাবিনেট ডিভিশন যে প্রস্তুতি নিয়েছে তাতে আগামীকাল মঙ্গলবার সংসদ সদস্যদের জন্য 2টি শপথের ব্যবস্থা রেখেছে। একটি হলো জাতীয় সংসদ সদস্য হিসেবে এবং এর পরপরই সংবিধান সংস্কার পরিষদের শপথ হবে। সরকারের পক্ষ থেকে এই আলোচনা, বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন আহমেদ সাহেব বলেছেন যে স্পিকার এবং ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাচ্ছেন সিইসি, কিন্তু সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ পড়াবেন কে? এটি যদি সংবিধানে সন্নিবেশ করা থাকে, সেখানে যদি নির্ধারিত থাকে কে শপথ পড়াবেন, তাহলে বিএনপি ওই গণপরিষদ বা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে পারে। এটি কি সম্ভব এই সময়ের মধ্যে সংবিধান সংস্কারিত করার জন্যই তো এই আয়োজন? আজকে সন্ধ্যার পরে আমাদের পার্লামেন্টারি পার্টির বৈঠক আছে আর কি। সেই বৈঠকে তো একটা জিনিস নিতে কোনো ঝামেলাই নেই, আমরা সংসদ সদস্য হিসাবে শপথ নিব। আর বাকি যেটা আপনি বলছিলেন যে সংবিধান সংস্কার পরিষদ, সেটা নিশ্চয়ই সেখানে আলোচনা হবে, কিন্তু এর গোড়ার একটা কথা আছে, সেটা খুব ইম্পর্টেন্ট। সেটা হলো যে আমাদের যে জুলাই আন্দোলন হলো এবং যেখানে আসলে জাতিসংঘ নিজেই স্বীকার করেছে এটা 1400 মানুষকে শহীদ করা হয়েছে এবং এই সংখ্যা কিন্তু 2000 বা তার কিছু বেশি হবে। আমাদের জানা মতে 35,000 লোককে আপনার আহত হয়েছে, এর মধ্যে তরুণদের সংখ্যা বেশি। এদের অনেকের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে দেখা হয়েছে, কেউ হাত হারিয়েছেন, কেউ পা হারিয়েছেন, কেউ চোখ হারিয়েছেন। এবং আপনি জানেন যে সিদ্ধিরগঞ্জ এলাকায় 2টা ঘটনা করে হৃদয় বিদারক। একজন রিয়া, ছোট বাচ্চা, ছাদে খেলতে যেয়ে সে হেলিকপ্টার থেকে তাকে মানে যে গুলি হয় তাতে সে শহীদ হয়। আর তার পাশেই আর একটা ছোট্ট বাচ্চার মা, সে একটু জানালা দিয়ে উঁকি দিতে গিয়েছিল যে কি হয় বাইরে, কারণ ওই এলাকাটা তো খুব ম্যাসিভ গোলমাল হয়েছে, সেও মারা গেছে। তো এত যে রক্ত, এত আত্মত্যাগ এই যে আমাদের দেশের মানুষরা করলো, এটার অ্যাসপিরেশনটা কি? এটার অ্যাসপিরেশনটা যে আসলে এতদিনের যে বন্দোবস্ত চলছিল, এই বন্দোবস্ত থেকে আসলে জাতি মুক্তি চায়। সেই মুক্তিটাই ইম্পর্টেন্ট, অর্থাৎ জুলাই সনদ। এই জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি, বিএনপিও স্বাক্ষর করেছেন, আরও পার্টিরা স্বাক্ষর করেছেন। তো কাজেই আমাদের ব্যক্তিগতভাবে আর দলগতভাবে আমাদের দল, এবং আমি মনে করি যে আমাদের দায়িত্ব আছে যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করার দায়িত্ব। এবং যেহেতু জুলাই সনদে যারা স্বাক্ষর করেছেন তাদের সকলেরই দায়িত্ব এটা, এই ওয়াদাকে পূরণ করা। এবং জাতি কিন্তু এটা আমাদের কাছে চাচ্ছে আর কি। যদি আমরা করতে এটা ব্যর্থ হই, তাহলে জাতির যে একটা আশাকাঙ্ক্ষা সেটা আবারও হোঁচট খাবে। বিএনপির পক্ষ থেকে তো নোট অফ ডিসেন্ট সহ স্বাক্ষরের কথা বলা হয়েছে। তারা কিছু কিছু বিষয়ে তাদের মতামত রেখেছে এবং তারা বলেছে যে তারা যে 31 দফা সংস্কার প্রস্তাব, তা মানে সরকারের সংস্কার প্রস্তাবের মধ্যে অনেকগুলোই তাদের 31 দফা সংস্কার প্রস্তাবের মধ্যে আছে। কিছু কিছু জায়গায় তাদের হয়তো মতের মিল হয়নি, সেই বিষয়গুলো হয়তো তারা বিবেচনা করবে। সংস্কার কমিটিতে জামাতের পক্ষ থেকে আমি ছিলাম, জি, মানে আমিও একজন ছিলাম। জি। তো সেখানে আসলে কোনো দফা ওয়াইজ আলোচনা হয়নি, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যেমন ধরেন আমাদের জুডিশিয়াল যে এখন সিস্টেমটা আছে, হাইকোর্টের বিচারপতি নিয়োগের এখন প্রসিডিউর আছে যে সেখানে আপনার দল নিয়োগ করতেছে। সেখানে প্রস্তাব করা হয়েছে যে না, দল নিয়োগ করবে না, এটা একটা সেপারেট জুডিশিয়াল সচিবালয় হবে। সেই সচিবালয় থেকে এই সমস্ত কিছু মানে হাইকোর্টের জাজ ক্রাইটেরিয়া ঠিক করা হবে। দোজ হু আর এলিজিবল ইন্টারেস্টেড, মানে যারা আছেন, দে উইল অ্যাপ্লাই ফর টু বি এ হাইকোর্ট জাজ, এবং তাদের পরীক্ষা হবে এবং খোঁজখবর নেওয়া হবে। এবং এই সচিবালয়ের উপরে দায়িত্ব থাকবে আপনার লোয়ার কোর্টের যে আপনার বিচারপতি যারা আছে, ম্যাজিস্ট্রেট আছে বা সেশন জজ আছে, তাদের নিয়োগ এবং তাদের পদোন্নতি, বদলি, এগুলো। অর্থাৎ একটা টোটালি একটা স্বাধীন বিচার ব্যবস্থা করা। তো এইটা তো আসলে অনেক দিন যাবতীয় অনেকে আলোচনা করতেছেন। তো এখানে তো দ্বিমত করার কোনো আমি দেখি না কোনো দরকার আছে এবং সুযোগও নাই।
এরপরে দেখেন এখানে আছে কেয়ারটেকার সরকার সম্পর্কে। সো কেয়ারটেকার সরকার আগে করতো, একটা দলই করে দিত, একটা সার্চ কমিটি ইত্যাদি করছে। তো এখানে বলা হচ্ছে যে সরকারি দল, বিরোধী দল এবং মানে চিফ জাস্টিস সম্ভবত অথবা মানে সিনিয়র জাস্টিস এদেরই মিলে দিস কম্পারেটিভলি ইজ ভেরি বেটার সিস্টেম দেন দ্য ওয়ান পার্টি সিস্টেম। তো এরপর ইলেকশন কমিশন, এটা জানেন যে আমরা কি করেছি অতীতে, সেখানে একইভাবে করা হচ্ছে। এরপরে দুর্নীতি দমন কমিশন, সেখানে একইভাবে বলা হচ্ছে। অডিটর জেনারেলের কথা বলা হয়েছে। এরপরে আপনার আমাদের যে আছে না, প্রেসিডেন্ট অনেক সাজা মওকুফ করে দিতে পারেন, সেই সাজা মওকুফের ক্ষেত্রে বলা হচ্ছে যে এই যে মৃত্যুদণ্ড মানে মওকুফ করে দেওয়া, এগুলো উনি পারবেন না। এবং সেক্ষেত্রে কিন্তু আমরা অতীতে জানি, লক্ষ্মীপুরের ঘটনা আমরা জানি, সেখানে একজন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে মাফ করে দেওয়া হয়েছে। অনেকগুলো আমার ঠিক মনেও নাই। তো এই সমস্ত জিনিস, তারপর আসলে সংবিধান সংশোধনের বিষয় আছে। তো এই কারণে আমার কাছে মনে হয় যে এগুলা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য করা হয়েছে। এবং এটা তো আসলে জাতির আকাঙ্ক্ষা। কারণ এখানে আমরা একটা জিনিস করতে চাচ্ছি, বা দুইটা জিনিস, যেমন ধরেন আমাদের সিস্টেম যেন কাউকে স্বৈরাচার তৈরি না করে। কারণ স্বৈরাচার কোনো আসলে দল বা ব্যক্তির নাম না, স্বৈরাচার যে অন্যায়গুলো করছে সেই স্বৈরাচার হয়ে যাচ্ছে। কাজে দেয়ার শুড বি এ সিস্টেম উইদিন দি কনস্টিটিউশন, যে একজন মানুষ যে ইচ্ছা করলে যেন না যাইতে পারে, আটকিয়ে দেওয়া যায়। তো এগুলো আসলে অ্যাকসেপ্ট করার পিছনে আমি, না করার পিছনে আমি কোনো রিজন খুঁজে পাই না। ধন্যবাদ আপনাকে। আরেকটা বিষয়, আপনি যেই সংসদীয় এলাকায় নির্বাচিত হয়েছেন, আপনার সংসদীয় সীমানার মধ্যেই প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রধানমন্ত্রীর কার্যালয়, ইয়াস। না, প্রধানমন্ত্রীর কার্যালয় আমার থেকে বাইরে পড়ছে। বাইরে পড়েছে? আমি একটু এদিক দিয়ে আসছি আর কি, আপনার লুকাস দিয়ে ভিতরে ঢুকছি আর কি। আমরা ওইটা আমি পাই নাই, পাইলে ভালো হইতো। না, পেয়েছি তো বোধহয়। ওইটার পরে তো ওই যে শাইনবাগ আছে, এটা ইট ইজ ইনক্লুডেড। হ্যাঁ, ইয়েস, আই কারেক্ট। তাহলে তো আপনার 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 জুরিডিকশনের মধ্যে থাকছে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় বা মাননীয় প্রধানমন্ত্রী, যেহেতু তিনি এখানে অফিস করবেন। আরেকটা বিষয়, আপনি যেই অঞ্চলের বা যেই এলাকার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, ঢাকায় একটি অনেক গুরুত্বপূর্ণ এলাকা, কারওয়ান বাজার, 7 রাস্তা ট্রাক স্ট্যান্ড, শিল্পাঞ্চল, মহাখালী বাস টার্মিনাল, এই জায়গাগুলো চাঁদার কথা আমরা শুনেছি, এখন হয়তো আছে। আপনি চাঁদা নেবেন? খুব সুন্দর প্রশ্ন, এবং এটা খুব আমার জন্য খুব সহজ। সারা জীবনে কোনো দুর্নীতি বা হারামের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, এবং ভবিষ্যতেও থাকবে না, আমি যদি পাগল হয়ে না যাই। এবং আমাদের ছেলে মেয়েরও নাই। কাজে এটা একটা সুন্দর দিক, যেটা আমি আসলে আমার এই এলাকার লোকদের বলতে চাই, যেহেতু আমি নিজে চাঁদাবাজি করি নাই, করব না, এবং আমার সাথে এমন কোনো লোক থাকবে না যারা এই চাঁদাবাজি বা অন্যায়ের সাথে জড়িত। ইফ এনিবডি ফ্রম আওয়ার মানে ফ্রম দি পিপুল আমাকে বলে যে ভাই আপনার সাথে তো লোকেরা আছে, এই লোকেরা এটা করতেছে আর কি, দেন আই উইল জাস্ট কিক দেম। এবং আমাদের পার্টিও তাদেরকে রাখবে না আর কি। এই আশ্বাস তো আমি দিতে পারি। তো আরবিতে একটা মানে আছে, প্রবাদ বাক্য আছে যে মানে রেজেক হলো, প্রচেষ্টা হলো রেজেকের অর্ধেক। তো আমার যে এই যে ডিক্লারেশন যে আই উইল বি ফ্রি ফ্রম এনি কারাপশন, দিস ইজ সামথিং ভেরি ইম্পর্টেন্ট হুইচ উইল বি ইনস্ট্রুমেন্টাল টু সলভ দি প্রবলেম। আর দ্বিতীয় যে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে আমার মনে হয় যে আমি কালকে সারাদিন কারওয়ান বাজারে ছিলাম। এই মে টু দি মানে সেকশন অফ পিপুল, ক্ষুদ্র ব্যবসায়ীর দিক শুরু করেছিলাম। ওখানে কাব্যকাশ মার্কেট সহ আরও যারা ছিল সকলের সাথে আমি আসলে শুনতে গিয়েছিলাম। এগুলোকে আগে শুনেছি, বাট যেহেতু আমি এখন নির্বাচিত হয়ে গেছি, অনেক লোকেরা আসছে, আগে এত লোক আসে নাই। তো তাদের কথা শুনলাম মনোযোগ দিয়া। বিষয়টা খুব সহজ না, অনেক কঠিন। এখানে আপনি দেখবেন কারওয়ান বাজারে আপনার মাঝখানে যে রাস্তাটা আর কি, এই রাস্তাতে দুই পাশে আপনার বিভিন্ন দোকানপাট বসতেছে। এরপর আরও মানে কাঁচা বাজারের দিকে আরও ডিপে বসতেছে। তো এগুলোর সম্পর্কেও ব্যবসায়ীরা বললো যে এরা তো আমাদের জায়গা দখল করে বসে, আমরা একটা গাড়ি নিয়ে এখানে পার্ক করতে পারি না। এরপর এখানে অনেক ট্রাক বাস এগুলো কিন্তু ওখানে করে রাখে, আপনার এই পার্ক করে রাখে।
যে সেক্ষেত্রে আমি বলছি যে আসলে চাঁদাবাজির ক্ষেত্রে স্টেক হোল্ডাররা কারা আর কি। স্টেক হোল্ডার প্রধান হলো ওই ব্যবসায়ীরা, তারা এটা ভুক্তভোগী, ক্ষুদ্র এবং যারা বড় ব্যবসায়ী আছে। এখানে দেখবেন যে আপনার এই যে দোকানদার যারা এগুলো বসে, এরা নাকি 3 শিফটে বসে। 3 শিফটে যদি একজনের কাছ থেকে 100 করে টাকা মানে 1000 টাকা নেওয়া হয় ডেইলি, বা 500 টাকা নেওয়া হয়, আর যদি 500 দোকান থাকে, তাহলে আপনি হিসাব করে দেখেন যে কত টাকা ইনকাম। তো এখানে এক বাক্যে তারা যেটা বলছে যে আমরা উই ওয়ান্ট টু গেট রিড অফ ইট। তো আমি যেটা করতে চাচ্ছি যে আই উইল মানে রেদার কল ও আদার পিপুল, আদার যারা রাজনৈতিক দল আছেন, এটা আছে আমাদের বিএনপি সরকারে আছেন, তাদের দায়িত্বটা এখানে সবচেয়ে বেশি। তো এরপরে আরও স্বতন্ত্র নির্বাচন করেছেন। তো ওনাদের আমি সহযোগিতা চাচ্ছি, এবং আমি মনে করি যে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী হবেন, এইটা আমার মনে হয় এই কারওয়ান বাজারকে চাঁদাবাজি মুক্ত করা, মহাখালী বাস স্ট্যান্ড এবং আপনার এই তেজগাঁ শিল্প অঞ্চল, দিস শুড বি দি প্রায়োরিটি। সেক্ষেত্রে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগিতা চাইব, যিনি হন না কেন। এবং আমি মনে করি যে সহযোগিতা করা অতি জরুরি। জনজীবন কিন্তু অতিষ্ঠ হয়ে আছে ব্যবসায়ীদের। তো এই জাতীয় যে খত, এটা আমাকে খুব মশহুর হয়ে গেছে। আপনি যদি চ্যাটজিপিটির মধ্যে আপনি যদি করেন, প্রশ্ন করেন, কারওয়ান বাজার চলে আসতেছে। তা আমাদের লজ্জা তো আসলে একটা ইন্টারন্যাশনাল লেভেলে চলে গেছে। যে আমরা কি লজ্জা নিয়ে চলবো, না এটার কোনো সুরাহা করবো আর কি। আমার তো মনে হয় সুরাহার দিকে যাওয়া দরকার, যথেষ্ট হয়ে গেছে, বহু বদনাম আছে। আপনি এখন পর্যন্ত সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর সরকার গঠন করবে না আপনার দল, সরকার গঠন করবে বিএনপি, আপনার বিরোধী দলে থাকছেন। আপনি যে কথাগুলো বললেন বা আমি যে অঞ্চলগুলোর নাম বললাম, এই অঞ্চলের চাঁদা মুক্ত করতে কি আপনার একার পক্ষে সম্ভব হবে? না, এটা আমি কিন্তু একটু আগেই বলছি যে এটা আমি যেরকম একা আমার পক্ষে পারা সম্ভব না, এটা খুবই সুস্পষ্ট। এবং আমি মনে করি যে নির্বাচিত যিনি হবেন আর যিনি হন নাই, এটা সকলেরই দায়িত্ব, আমার একলা দায়িত্ব না। আমি তো তাদের সহযোগিতা আমি টেলিফোন করে চাইছি তাদের কাছে। কাজে আমি মনে করি যে আমাদের সকলের চেষ্টা করা উচিত এটা মুক্ত করার জন্য, চাঁদাবাজি মুক্ত করার জন্য। সেক্ষেত্রে আমি আবারও বলছি, দিস ইজ দি ভেরি ভেরি প্রাইম রেসপন্সিবিলিটি অফ মানে হোম মিনিস্ট্রি, যে তারা এই বিষয়টাকে নাম্বার 1 প্রায়োরিটি দেখবেন আর কি। কারণ তাদের সহযোগিতা সম্ভব না। আমি তো ওখানে লাঠি সোটা দিয়ে নামতে পারি না, এটা তো আমার কাজ না। আমি যেটা করতে পারি যে আমি নিজে মুক্ত থাকতে পারি, দ্যাট আই ডিক্লেয়ার্ড। ইভেন কারওয়ান বাজারে আমি কালকে বলে আসছি, আগেও বলছি ইলেকশন আগে, এখনও আপনাদের এখানে বললাম, আমার সঙ্গী সাথীদের কথা বললাম। দেন আই ওয়ান্ট যে আমাদের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে এই ব্যাপারে তাদের আন্তরিক এবং অতি ঘনিষ্ঠ সহযোগিতা আমি এখনই চেয়ে রাখছি, পার্লামেন্টও চাবো, ভবিষ্যতেও চাবো। আপনি যেই অঞ্চলের প্রতিনিধিত্ব করছেন সেই অঞ্চলেই চ্যানেল আই অফিস, যেখানে আমরা কথা বলছি, প্রথম আলো, ডেইলি স্টার, কারওয়ান বাজারে মিডিয়ার উপরে হামলাও হয়েছিল, কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখেছি, বিশেষ করে বাংলাদেশের বড় দুটি পত্রিকা, বাংলা এবং ইংরেজি, প্রথম আলো এবং ডেইলি স্টার, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। তারা কি আপনার সাথে কথা বলেছে নির্বাচিত হওয়ার? হ্যাঁ, প্রথম আলোতে আসলে আমি মানে বেশগুলা ডিসকাশনে আমি অ্যাটেন্ড করেছি, আমার সাথে ব্যক্তিগত পরিচয় আছে। ডেইলি স্টার আমি কখনো যাইনি। আমরা এই ঘটনার ঠিক নির্বাচনের পরে কেউ আমার সাথে কথা বলে নেই, কিন্তু আমরা দলগতভাবে কিন্তু নিন্দা জানিয়েছি এটার, এবং এটা আসলে আমাদের কাজ না। তো আরেকটা কথা আমাদের একটু স্মরণ করা দরকার যে এই ঘটনাটা কিন্তু প্রথম না। আপনারা জানেন যে এর আগে সংগ্রাম অফিসে আবুল আসাদ সাহেবের মতো একজন অত্যন্ত বয়োজ্যেষ্ঠ আপনার সম্পাদক, এবং তিনি কিন্তু একজন বড় লেখক, তার অনেক মানে বই প্রকাশিত হয়েছে। তো সেই আবুল আসাদ ভাইকে একদল লোক আপনার মব সৃষ্টি করে তার অফিস থেকে তার আপনার পাঞ্জাবি ধরে তাকে পাঞ্জাবি মানে কাপড় ধরে টানতে টানতে নিচে নিয়ে আসলো, পুলিশ তাদের নিয়ে গেল, তার নামে মামলা হলো। এবং আসাদ ভাই সাম সর্ট অফ ক্যান্সারের রোগী আর কি, ওটা নানান ধরনের ক্যান্সার থাকে, তো উনি অনেক দিন জেল খাটলেন, এবং এরপরে তার একটা মামলাও রয়ে গেছিলো, পালায় রয়েছেন। তো
এরপরে আপনার জানেন যে আমাদের নয়াদিগন্ত, এই নয়াদিগন্ত হামলা হয়েছে, গাড়ি পোড়ানো হয়েছে। তো এরপর প্রেসে হামলা হয়েছে। এরপরে আমাদের মাহমুদুর রহমান ভাই আমার দেশের, তাকে কুষ্টিয়াতে কিভাবে আশ্রয় করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। কিন্তু খুবই আমার আশ্চর্যজনকভাবে লক্ষ্য করেছি যে যারা এই অধিকারের কথা এখন বলছেন, তাদের অধিকারটা, তাদের প্রতিবাদ করার বিষয়ে আমার কোনো দ্বিমত নাই, সেটা আমরা করেছি, জাতীয় করছি। কিন্তু তখন কিন্তু তারা প্রতিবাদ করেন না, এখনও করছেন না তারা আর কি। যে কোনো ধরনের হামলার প্রতিবাদ করা উচিত, উচিত যে কোনো জায়গায়, যে কোনো সংবাদ, তখন যে কোনো মানুষের উপরেই। এখন এটা যদি আপনি না করেন, আপনি যদি ভাগ ভাগ করে ন্যায় বিচার কায়েম করতে চান, তো এটাতে কি ন্যায় বিচার বলবেন আপনি? আপনি তো নিজেই কিন্তু মানে অ্যালাউ করে দিচ্ছেন যে ওনার উপরে হামলা হলে আমি কিছু বলবো না। তো অনেকগুলো বলতে পারে, আর একজন বলতে পারে তো আপনার উপরে হামলা হলে আমি কিছু বলবো না। এরকম কি আপনি কম্পার্টমেন্টালাইজ করবেন? ন্যায় বিচার কখনোই ভাগ ভাগ করে হয় না। তো এখন তো আমরা ভাগ ভাগ করে ফেলছি। সেই ভাগ দূর করতে কিছু করবেন না, ভাগ দূর করতে তো মারামারি করা যাবে না। ভাগ দূর করতে আমি অ্যাপ্রোচ করতে পারি, বলতে পারি যে এখন বললাম, এরকম বলতে পারি আমি। এবং আমার মনে হয় যারা আপনার চ্যানেলে কাজ করেন, সংবাদপত্রে কাজ করেন, ওনারা তো জাতির সবচেয়ে কনসাস লোক, এবং তারা জাতির অনেক কিছু জানেন যেটা আমি জানি না। কাজেই তাদের যে মানে আর কি, যেটা কনসাস নেস সেটা নিশ্চয়ই তাদের বিবেককে, যে বিবেকের এটা বিরাট দায়িত্ব যে তারা এগুলো ভাববেন। এই কথাগুলো কিন্তু রিসেন্টলি এই প্রথম আলো ডেইলি স্টার হামলার পরে আলোচনা আসছে এবং খেয়াল করে দেখবেন যে মাহমুদুর রহমান কিন্তু ওই যে সংবাদপত্র পরিষদ সমিতি নাকি আছে সম্পাদকদের, ওখানকার উনি মেম্বার না, উনি হন নাই আর কি। তো কাজেই আমার মনে হয় যে একটা মানে ঠিক ভাগ ভাগ করে আমরা ন্যায় বিচার কায়েম করতে চাচ্ছি, সেটা বোধহয় সুন্দর না আর কি। আপনাকে ধন্যবাদ। আমরা শেষ পর্যায়ে আপনার এলাকার জনগণের উদ্দেশ্যে আপনার বক্তব্য এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা আপনি বলছিলেন। হ্যাঁ, আমার এলাকায় আসলে এই চাঁদাবাজি ছাড়াও কতগুলো সমস্যা আছে, এবং আসলে আমি যেটা একটু বলতে চাই যে আমি নির্বাচিত হওয়ার পরে আমার কাছে মনে হয় যে আসলে বলটা এখন আমার কোর্টে চলে আসছে। তো সে কারণে আমি খুব নুজো হয়ে যাচ্ছি, এবং আমি ভাবছি যে এই সমস্যাগুলা যেগুলো আমি বলেছিলাম 12 দফা কর্মসূচি, এটা অ্যাড্রেস করা আমার প্রধান দায়িত্ব। আর আমার এলাকার সকল ভাই বোন যারা আছেন, আমাদের তরুণরা আছেন, আমি তাদের সহযোগিতা চাই। এবং আমি আগেও বলেছিলাম যে আই উইল এনগেজ উইথ ইউ এগেন অ্যান্ড এগেন। গতকাল থেকে আমি শুরু করেছি, কারণ বাজার ওয়াজ মাই ফার্স্ট পয়েন্ট টু এনগেজ। দেন আমি তেজকনিপাড়া আসছি। তেজকনিপাড়া রাতে প্রায় 11টা পর্যন্ত মিটিং হয়েছে, এবং সকল প্রায় 1000 খানিক মানে ভাই বোনেরা ছিলেন। মানুষের অনেক কষ্ট, অনেক কথা, এবং মহিলারা আমাকে ঘিরে ধরছে যে ভাই গ্যাস পাই না, রাত 12টা-1টার সময় গ্যাস আসে, অল্প সময় থাকে। তো এগুলো হচ্ছে ডিপার্টমেন্ট আছে, তিতাস, আপনার ওয়াসা আছে, সিটি কর্পোরেশন আছে। এটাই কিন্তু আপনার সংসদীয় এলাকার মধ্যে। হ্যাঁ, এগুলা আমার মনে হয় যে আমি তাদের সাথে এনগেজ হতে চাইবো আর কি। আমি একটা ইঞ্জিনিয়ারিং টিম গঠন আগেই করেছিলাম, তাদের সাথে আমি গতকাল কথাও বলেছি। আমাদের জামাতে যারা ইঞ্জিনিয়ারিং টিম আছে, আমি চেষ্টা করব যে তারা যেন মানে এগুলো একটা সলিউশন বাইর করে দেন আমাদেরকে। সাইফুল আলম খান মিলন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।